এই দুজনের জন্য আমি সুস্থ হয়েছি। সত্যি কথা বলতে কি, আমি একটা সময় যে তোমাদের বলতাম না আমিও ডিপ্রেশনে ছিলাম, কিছু মানুষের থাকে না কথা নেই, মনে হতো বাবা পুলিশে চাকরি করে, পেছনে বাবা সাপোর্ট আছে, তখন যখন বাবা নড়বড়ে হয়ে গেল তখন মনে হতো যে না আমার পেছনে অ্যাংজাইটি অ্যাটাক, প্যানিক অ্যাটাক, এগুলো কখন হয় বলতো ভয় পেতে পেতে। আমারও এক সময় হতো, সেখানে আমাকেও তো তাবিজ কবজ করা হয়েছে। কি এত তাড়াতাড়ি ঘরওয়ালা? এই ঘরওয়ালা.com। বৃষ্টি পড়ছে নাকি বাইরে পাপা? গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে। আয়ুষ্মান পড়ে টরে চলেও এসেছে আর আমি এখন ব্লগ শুরু করছি। এখনও সন্ধ্যাবাতি করা হয়নি, সন্ধ্যাবাতি করব, করে তারপরে আয়ুষ্মানকে কিছু খাবার দাবার করে দিতে হবে। আমার এখনও টি টাইম শুরু হয়নি, মানে টি টাইমের সময় পাইনি আর, মানে টি টাইম হয়নি আর, সময় করে উঠতে পারিনি। তো চলো আমি আগে সন্ধ্যা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে যা যা কাজকর্ম করবো সেগুলো তোমাদের মানে এখন থেকেই আর কি ব্লগটা শুরু করলাম। তার কারণ সকাল থেকে আমার ব্লগ করবার মতন মন মেজাজই নেই, আমার মনটাই ভালো নেই অ্যাকচুয়ালি। তার বিভিন্ন রিজন আছে, তো সেগুলো না হয় পরে বলবো। আপাতত হাসি মুখেই ব্লগ শুরু করলাম, কারণ নেগেটিভিটি আমার ভালো লাগে না যে আমি আমার ব্লগের মধ্যে কিছু বলি বা কিছু, এমনি নেগেটিভিটিতে ভরা প্রত্যেকের জীবন, তাই জন্য আলাদা করে কিছু বলি না। সবাই সব কিছু দেখতেই পাচ্ছ, জানতেই পারছো, তবুও একজন মানে আমার কিছু বার্তা দেওয়া কর্তব্য বলে আমার মনে হয়, তাই আর কি। তো চলো শুরু করেছি, ভিডিওটি দেখতে থাকো। गुरु विष्णु बुद्ध महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानन्दं। আজ তোমাদের একটা কথা বলি, একদম বাস্তবসম্মত কথা বলবো, কারণ তোমরা এখন তো দেখতেই পাচ্ছ যে মানুষ ডিপ্রেশনে চলে গেলে কি হতে পারে, একটা মেয়ের জীবন কিভাবে শেষ হয়ে যায়। তাই কখনো কাউকে তার পেছন দিকটা না জেনে ব্লেম করাটা আমার মনে হয় বন্ধ করা উচিত। আর আমি আজকে সেই কথাগুলোই তুলে ধরবো। জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো আগে ওই বারান্দাটায় রেখে আসি, তারপরে সব ওই বারান্দার টুলের ওপর না আবার জামা কাপড় সব পড়ে গেছে, ওগুলোকে সব জায়গা মতন রাখতে হবে। তো ভাবলাম যে এগুলোকে আগে সব করে নিই, করে ও ঠাকুরের বাসনপত্র দিলাম। মানে এখানটা পড়ে গেছে কেন বলতো, রেইনকোট ফেনকোট, তারপরে আয়ুষ্মান সব ওই দেখো না ওখানে জামা কাপড় লটকাচ্ছে। ওই যে বৃষ্টি হয়েছে না গতকাল থেকে, আজকে আর হয়নি বৃষ্টি এক ফোঁটাও, ছাতার মাথা বৃষ্টি আমাদের কলকাতায়, কালকেও সেরকম কিছুই হয়নি, টিপ 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 করে হচ্ছিল। তো বিছানাটা পরিষ্কার করে ফাঁকা করে নিলাম, দেখতে ভালো লাগে ঘরে, ছোট ঘর তো, দুটোই ঘর, একটু পরিষ্কার গোছানো গাছানো থাকলে কি নিজের। তো আজকে না আয়ুষ্মানের বাবা দুপুরবেলা বেরিয়েছিল, আয়ুষ্মানকে দুপুরে না 4টে নাগাদ বেরিয়েছিল, কেক তারপরে মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে। তখন আমি সবে একটু শুয়েছি, এবারে তখন বলছে কেক খাও, আমি বলছি না এখন কেক খাবো না, তুমি রাখো, ছেলে আসুক তারপরে দেখা যাবে। কি কেক এনেছে সেটাও আমি দেখিনি, দাঁড়াও দেখি। নিয়মটা থেকে নিয়ে এসছে, এত কেক বানাই তারপরেও কেক আনতে লাগে ওদের। ও হ্যাঁ বলো পাপা। না আয়ুষ্মানকে দেব। এবার এখন তো আর আমি কেক খাবো না, কারণ আমি এখন চা খাবো। আজকের মনটা না একদমই ভালো লাগছে না, সকাল থেকেই আমার মন মেজাজ ভালো না। এনে নিচটা বস।
কেক খায়, তাও কেক খাওয়ার কি এক্সাইটমেন্ট ওর। এত আমি চকলেট কেক ব্রাউনি সব বানিয়ে দিই। আর এখানে মিষ্টিও এনেছিল। মিষ্টি কি এনেছে দেখি। ও সোনপাপড়ি আর লাড্ডু। ছেলেদের না একটা ব্যাপার দেখবে, ওরা নিজেদের ভালো লাগার থেকে বেশি বাচ্চা বউ কি ভালোবাসে খেতে সেটার দিকে। আশিসের কিন্তু ফেভারিট মিষ্টি কি বলতো, বেশ গাঢ় মিষ্টি যেগুলো হয়। তো এখন তো আমার টি টাইম, চা বানাবো। আর ওদিকে আয়ুষ্মানকে চকলেট কেক দিয়ে দিয়েছে। ও বললো যে আর কিছু খাবে না, নাহলে ওকে আজকে রুটি করে দিতাম। হার্শি নিয়ে এসেছি, যেদিন কিছু বানাই না সেদিন ওকে রুটি দিয়ে হার্শি দিয়ে দিই। আর আমি একটু চা না খেলে পারছি না। দেখো এই কুর্তিটা অনেক দিন পর পরেছি, কত ঢিলা হয়ে গেছে। এই কুর্তিটা পরেই এত জিনিসটা এত চাপা হয়ে গেছিলো, এত বাজে লাগছিল আমার। মানে এই কুর্তিটা পরবার পরই আমার শাশুড়ি বলেছিল প্রথম, যখন আমি খুব মোটা হয়ে গেছিলাম, যে তোমার তো ভীষণ বাজে লাগছে কুর্তিটা পরে। সেই দিন থেকে আমি মানে চেষ্টা করেছিলাম যে ওজনটা আমার কমাতেই হবে। তো এইটা আবার পরেছে আর দেখছি একদম ঢিলা হয়ে গেছে, মানে পুরো ঢিলা যাকে বলে। মনে হবে একটু ফিটিংস করিয়ে নিই। তো মাঝখানে তো আরও বেশি রুগ্ন রুগ্ন লাগছিল, এখন একটু ঠিকঠাক হয়েছি। তবে একটা জিনিস জানো তো আমার খুব ভালো অভ্যেস হয়েছে, সেটা হচ্ছে আমি না বিস্কিট খাওয়াটা ছেড়ে দিয়েছি। আগে 4-5টা বিস্কিট খেয়ে নিতাম দুধ চায়ের সাথে। আমি এখন দুধ চায়ের সাথে অল্প একটু শুকনো মুড়ি খাই, না চানাচুর না তেল না কিচ্ছু, শুকনো একটু মুড়ি নিই। আর সকালবেলা তো জানোই যেরকম লেমন টি খাই, তার সাথে একদমই মানে অল্প করে খই বাতাসা, ব্যাস এইটুকুই হচ্ছে আমার চায়ের সাথে পেটে যায়। তো আমার মনে হয় যে এই জিনিসটাই ঠিক আছে, কারণ বিস্কিটের মধ্যেও ময়দা থাকে আর যথেষ্ট পরিমাণে চিনি, এক্সট্রা সুগার তো থাকেই। তো আজকে বন্ধুরা যে কথাটা তোমাদের বলবো, আমরা অনেকেই কিন্তু ইদানিং বিশেষ করে মানুষের মধ্যে মানসিক সমস্যা তো বেড়ে গেছেই, আমরা সবাই জানি। আমরা কেউ কেউ আছে যারা মুখে বলতে পারি না, প্রকাশ করতে পারি না, আর তারাই কিন্তু বেশি মাত্রায় এই মন খারাপের রোগের শিকার হই। এটা তোমরা খেয়াল করো। আজকে আয়ুষ্মানের স্কুল থেকে ম্যাগাজিন দিয়েছে, আমাকে দেখাচ্ছে স্কুলের ম্যাগাজিন। আজকেই স্কুল থেকে দিয়েছে, স্পোর্টসের ছবি টবি সব দেখাচ্ছে। ক্লাস 6 থেকে ক্যারাম চেস। ওইদিকে একটা ওই যে গৌরবদের বাড়িতে একটা বড় মৌমাছির চাক হয়েছে, রোজ সন্ধ্যেবেলা 2-3টে করে মৌমাছি ঢুকে যাচ্ছে ঘরে। সন্ধ্যেবেলার আগে ওইদিকটা আটকে দিও, ওটাই করতে হবে। বলতা ওই না তো পাতলা কিছু নাই কেন, ওদিকটা দিয়ে করে দেবো কাপড়। হ্যাঁ, কি বলে না, আলোটা দেখছে আর ঢুকে যাচ্ছে। ওদিকটা আটকেই দিও। মানে নাকটা কেটে গেল আর আমার, কেন জ্বালা করছে, নোক টোক লেগে গেছে তোরই, হারালো নোক। আমার পাটাও দেখাবে না, চাইলে আমার মুখটাও দেখাবে না। এই কেন আমি আমাকে দেখতে পছন্দ করি না। আর যখন ইউটিউব ভিডিও করো তখন ছোট, যখন সবে শুরু করেছি। তো শুক্রবার না রাতে আমি এই অবধি ভিডিও করেছিলাম, কারণ তারপরে আমি আয়ুষ্মানকে পড়াতে বসি। আর এখন হচ্ছে শনিবার সকালবেলা, মাকে যে শাড়িটা কদিন আগে দিলাম সেই শাড়িটাই মা পরে এখন দোকানে যাচ্ছে। ভালো লাগছে না, আমি সেটাই মাকে বলছিলাম যে শাড়িটা আর এত ভালো না, কারণ বয়স হচ্ছে তো, একটু নরম মলমল জাতীয় শাড়ি না। শাড়ি পরে দেখাতে এসছে বাবাকে। সুন্দর লাগছে, বলি না মাকে সবুজ রং করলে সুন্দর লাগে না, বেশি ভালো লাগছে সবুজটাতে। গুড মর্নিং। আমি কালকে রাত্রে আর ভিডিও করিনি, কারণ কালকে আয়ুষ্মানকে বাংলা পড়াচ্ছিলাম, অনেক রাত হয়ে গেছে, পড়িয়ে উঠতে উঠতে তখন রাত্রি 11:30। কারণ এখন ইউনিট টেস্ট চলছে তো, আর সামনেই বাংলা পরীক্ষা, তো আর ভিডিও করা হয়নি। পড়তে বসালে আর হয় না, মানে আমি যদি বসে থাকি এক প্রেজেন্ট, বিশেষ করে বাংলা পরীক্ষা, তাই ভেবেছিলাম যে ঠিক আছে চলো সকালেই আমি ভিডিও স্টার্ট করবো। আজকে তো স্যাটারডে, টিফিন বানাবার আমার কোনো ইয়ে ছিল না। 7টার সময় উঠেছি আজকে ঘুম থেকে, শুয়েছি তো অনেকটা রাতে না,
7টার সময় উঠেছি, উঠে এই বিছানাপত্র এখনও ঠিক করিনি, সবে নিচে রেখেছি সব কিছু, মানে বালিশ টালিশগুলো রাখলাম আর কি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর। এখন ওই ঠাকুরের গানগুলো চালাচ্ছে, তো মা দোকানে যাবে, মা এসছে। শাড়ি, নতুন শাড়িটা পরেছে, জানি ছেলেকে দেখাতে এসছি শাড়িটা। তাই ছেলে বলছে ফলস টলস লাগানি পরে নিলে ঘরে পরবে, তো ওগুলো তো ঘরে পরা শাড়ি। আর একটাও কিনে দেবো মাকে। দোকান টোকান যায় তো প্রয়োজন হয়, একটু পাতলা ভালো ভালো সুতির শাড়িটাই দরকার, না হলেই গরম লাগে। তো চলো এখন আয়ুষ্মান বেরোই, রেডি হচ্ছে, সব এমনি হয়ে গেছে সব কিছু করা, জল টল ভরা। ও বেরোলে তারপরে ঘরের কাজকর্ম শুরু করবো। চা টা কিচ্ছু খাইনি এখনো, চা খাবো। চলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর কালকে রাত্রে ভালোই হয়েছে আমি কন্টিনিউ করিনি, কারণ কালকে খুব টায়ার্ড লাগছিল আমার, মানে আমার না ঘুম হয়নি একেবারেই, কালকে দুপুরেও ঘুম হয়নি, তো একটু রেস্টের দরকার ছিল। তো ওই জন্য আজকে একটুখানি চাঙ্গা লাগছে, ঠিকঠাক লাগছে। দেখতে থাকি। জানো তো, আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম ওই ভিডিওগুলো দেখে, যে কখনো না মানুষকে কোনো বিষয়ে খোঁচা দিয়ে কথা বলতে নেই। তাতে না কিছু মানুষের মানে আত্মসম্মান বোধে লাগলে সেলফ কনফিডেন্সটা কমে যায়, ভীষণ কমে যায়। তার ফলেই সে নানান ধরনের মানে মানসিক সমস্যায় ভুগতে থাকে, যেটা একটা সময় আমার খুব হয়েছিল। চা হয়ে গেছে, চাটা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তখন গিয়ে বিছানাটা করে ফেললাম। আর আমার ওগুলো খাওয়া হয়ে গেছে, বুঝলি। আর এই দেখো, এটা হচ্ছে আদা আর লেবু। এটা কেন রাখি বলতো, রাত্রে গুছিয়ে রেখে দিই। সকালবেলা আশিস খায় আদা দেওয়া চা, আমি খাই লেবু দেওয়া চা। এগুলো এখন একটু ইগনোর করো, আশিস ফোনে কথা বলে এরকম চিৎকার করে কথা বলতে থাকে। এ বাবা, ভাবতে পারছো কি যাবে ভাবি, কি ফ্ল্যাট বলছে। নিজে একদিনও যাবে ভাবিবে গিয়ে আমি চুল কাটাইনি, জানো। আমার ভরসা হয় না বললে হয়তো খারাপ দেখাবে, আমি কোনোদিন কাটিনি যাবে ভাবিবে। আমি পম্পাদির পার্লারই বরাবর কেটেছি, অন্য কোথাও আমি চুল কাটতে ঠিক একটা ভরসা পাই না। মানে একবার যাবো, অ্যাকচুয়ালি একজন আমাকে বলেছে, পেড প্রমোশন নয়, একেবারেই পেড প্রমোশন নয়, কিন্তু একজন বলেছে যে একবার আমার কাছ থেকে কাটিয়ে দেখতে পারো। সেও বেশ নাম করা, ওই কুদঘাটের দিকেই আছে, কি আমি নামটা ঠিক মনে করতে পারছি না, তো গিয়ে একবার দেখতে হবে। কিন্তু চুল তো মানে ঠিক ভরসা পাই না, তাও একবার দেখবো। কেন বলছিলে আমাকে লেমন টিটা কীভাবে করো দেখিও। তো এই যে লেবু দিলাম, তুমি যতটা লেবু, আমি একটু লেবুটা বেশিই দিই, লেবুর রসটা আমি একটুখানি বেশি দিই, ঠিক আছে। লেবুর রস দেবো, আর চিনি কিন্তু আমি দেবো না, আমি তার বদলে একটু সুগার ফ্রি দিই। হ্যাঁ, এটা বিট লবণ দিলাম। আর এটা দিয়ে দিলাম। এবার খাওয়ার সময় সুগার ফ্রি দেবো। আগে আশিসের চাটা তো আরেকটুখানি আমাকে ফোটাতে হবে, কারণ ওটায় আদা দেবো। আমি আবার আদা দিয়ে চা একদম গন্ধটা সহ্য করতে পারি না। তারপরে আমি নিজেকে প্রচণ্ড মেন্টালি স্ট্রং করে নিই, প্রচণ্ড। মানে আমি কোনো কথাকে না গায়ে মাখতাম না। আমি জানি যে এই সময় ঝগড়া বা যাই হোক কিছু বলবে, পরবর্তীকালে আবার আমাকেই ভালোবাসবে, কারণ এরা মানে যেই যা বলুক না কেন, কারণ আমরা তো আপনজনদের দ্বারা বেশি দুঃখ পাই। আমি জানি তারা আমার আপনজন, তারা ঠিক আমাকে আবার আপন করে নেবে, এবং সত্যিই তাই হতো। বরঞ্চ মনে না নিয়ে তুমি কোনো জিনিস যদি 90 সেকেন্ডের বেশি ভাবো, তখনই কিন্তু তোমার সেই জিনিসটা মাথার মধ্যেই চলতে থাকবে। তাই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটাকে মাথা থেকে হাঁটিয়ে দেবে, এবং এটা করে আমি এত উপকার পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। কোনো কিছু আর মাথায় রাখি না, যে যা বললো আবার পরের সময় সে যখন রিয়েলাইজ করে যে না আমার এটা বলা ঠিক হয়নি, সে এসে আবার আমাকে ভালোবাসে। আর এই করে করে এখন আমি অনেক মেন্টালি স্ট্রং হয়েছি। এই টিপসটা আমি তোমাদের দিলাম, কোনো কিছুর জন্য হেরে যেও না। বন্ধু বলো, বোন বলো, আমি তোমাদের সকলকে বলছি, এই জীবনটা বড্ড মূল্যবান, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, সেই দিকেই আমাদের কনসেন্ট্রেট করতে হবে। প্রত্যেকের জীবনে নেগেটিভিটি, প্রত্যেকের জীবনে এখন জটিলতা, কেউ পুরোপুরি ভালো নেই। তাই বলবো সবাই আমরা একটু পজিটিভলি চিন্তা করি। আশিস বেরোলো কাজে, আয়ুষ্মানকে নিয়ে একেবারে ফিরবে। আয়ুষ্মানের তো তাড়াতাড়ি ছুটি। আর বাবা কোথায় যেন চেঁচামেচি হচ্ছে, চিৎকার চেঁচামেচি হলেই না আমার ভয় লাগে, ঝগড়াঝাটি। তো তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো ফেসবুকে, একটি মেয়ে রিমি বলে, যতদূর সম্ভব সে বাংলাদেশের মেয়ে। দেশটা কথা নয়, মোটামুটি কাহিনীটা সব মেয়েদেরই
উনি বলেই গেছে, উনিই বলবো, কারণ যেখানে চলে গেছে সেখানে তিনি যথেষ্ট ভালোই আছেন, এটাই আশা করব। অনেক কষ্ট পেয়েছেন, যে কষ্টগুলো উনি ফুটিয়ে দিয়ে গেছেন না, এই সমস্ত কষ্ট প্রকাশ সত্যি কথা বেঁচে থাকাকালীন করা যায় না। তো তবুও মনে হয়েছে যে পরে যখন আমি চিন্তা ভাবনা করলাম, এতটা হেরে গেলে নাও পারতেন। আসলে কি এতটা মানসিকভাবে কমজোরি হয়ে গেছিলেন না, তখন আর ওষুধপত্রও তো কাজ করে না। তিনি নিজেই বুঝে গেছেন যে আমার ওষুধেও যখন কাজ হচ্ছে না, তো উনি যেটা তার নিয়তিতে ছিল সেটা কথা নয়, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আমি তো বয়সে একটু হলেও বড় তার থেকে, একটা জিনিস হলে মনে হয়েছে, যা তিনি বলেন তার 26 থেকে বোধহয় 30-এর মধ্যে বয়স, তো সেই হিসেবেই বলছি, আমরা যদি একটু পরে চিন্তা করি না, মানে বিশেষ করে আমাদের সন্তানের জন্য চিন্তা করি না, তখন সত্যি বলছি আমার তো বিশেষ করে মরতেও ভয় লাগে। এখন তো ছেড়ে দাও, একটা টাইমে আমি তোমাদের বলতাম না আমিও ডিপ্রেশনে ছিলাম। কিছু মানুষের থাকে না কথা নিতে পারে না, যেমন আমি। দেখো একটা ঠিক জিনিস কি, যে বাড়িতে থাকলে তুমি মানে তোমার মধ্যে মানে বাসনে ঠোকাঠুকি লাগবে, কিন্তু দুটো বাসনেই শব্দ হতে হয়। একটা বাসন কন্টিনিউ শব্দ করতে থাকলে আর একটা বাসন যদি শব্দ না করে, সেখানে সেই বাসনটা আস্তে আস্তে ভেঙেই যায়, তাই না? তো সেটাই হচ্ছে কথা। সেটাই মানে কি বলতো, ওই যে অ্যাংজাইটি অ্যাটাক, প্যানিক অ্যাটাক, এগুলো কখন হয় বলতো? ভয় পেতে পেতে। আমারও এক সময় হতো, সেখানে আমাকেও তো তাবিজ কবজ করা হয়েছে। যাই হোক, আমার মনে হয়েছিল আমি তাতে ঠিক হয়েছি হয়তো। আমি পরে অবশ্য আমি কিন্তু মেন্টালি খুব একটা দুর্বল নই, আমি মেন্টালি যথেষ্ট স্ট্রং, যথেষ্ট আগাগোড়া, ছোটো থেকেই মেন্টালি আমি খুব স্ট্রং। আমি চুপচাপ থাকি, কোনো বিষয় নিয়ে খুব বেশি মাথা ঘামাই না, মাথা থেকে বের করে দিই। কিন্তু কিছু যখন আমার বাবার জায়গাটা নড়বড়ে হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি তখনই আমি বেশি আরও ভেঙে পড়েছিলাম। তখন বাবা অসুস্থ হয়ে গেছে, তখন আমার মনে হতো যে এতদিন মনে হতো বাবা পুলিশে চাকরি করে, পেছনে বাবার সাপোর্ট আছে। তখন যখন বাবা নড়বড়ে হয়ে গেল, তখন মনে হতো যে না, আমার পেছনে আর কোনো সাপোর্ট নেই। তখন থেকে আমার ওই প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি অ্যাটাক। কিন্তু আমার যে মানুষটা ছিল সে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, কোনো দিনের জন্য বলবো না যে সে আমাকে, হ্যাঁ কিছু মানুষের কথার পরিপ্রেক্ষিতে হয়তো কখনো কখনো সে রেগে যেত, তুমি এরকম করছো কেন, আচরণ স্বাভাবিকভাবেই সবাই চায় তার ফ্যামিলি সুস্থ থাকুক, ভালো থাকুক। কিন্তু না, শুধুমাত্র প্যানিক অ্যাংজাইটি যে আমার মানসিক প্রবলেমের সমস্যার জন্য হতো তা নয় তখন। তাহলে তো এখন তো হয় না। আমি তো বলতে গেলে কোনো অ্যালোপ্যাথি ওষুধও খাই, আমি হোমিওপ্যাথি খেয়েছিলাম। তখন যে সিচুয়েশন হতো সেটা আমি বলে বোঝাতে পারবো না। ছাদে গেলে যে কি আমি ফেস করতাম, আমি দিনের বেলাও যেতে পারতাম না, মাম্মামকে সাথে করে নিয়ে যেতাম। এখন আমার ভয় লাগে না, যখন থেকে মন্দির হলো সেগুলো ছাড়ো, সেগুলো এখন আর তুলছি না। কি না কি সেগুলো আমি এখন আর, যেহেতু আমার মনের মধ্যে সব আসে না, আমি সেগুলো বলতেও চাই না। কিন্তু ওই অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যাংজাইটি তো চরম লেভেলে ছিল আমার, চরম লেভেলে। সারাক্ষণ এত জোর জোর বুক ধরফর করতো না, তখন আমি ইউটিউবে আসিনি, আসবো সুস্থই তো থাকতে পারতাম না, লেভেলে বুক ধরফর করতো। তারপরে তো আস্তে আস্তে সেগুলো গেল, অনেকটা টাইম লেগে গেছে, অনেকটা, মানে জীবন থেকে বলতে গেলে 2 বছর চলেই গেছে। তারপরেও লেগেছে সময় সুস্থ হতে। 2018-এর কথা বলছি, 2018 থেকে আমার শুরু হয়েছিল, 20, তারপরে ইউটিউবে এলাম, তখনও 1-2 বছর আমার কষ্ট হয়েইছে। তোমরা দেখতে আমি তাবিজ পরে থাকতাম। যাই হোক, সবার বলতে চাই না, তবে একটাই কথা বলবো, চলে যাওয়াটাই সমাধান হয়নি। হ্যাঁ, মনে হয়েছে যে এই জায়গা থেকে চলে গেলাম, হয়তো পরের জীবনেও যে কি আছে সেটা তো একমাত্র ঈশ্বরই জানেন। জীবনটাই হচ্ছে লড়াই, জীবন মানে হচ্ছে তোমার যুদ্ধ করি প্রত্যেকটা মুহূর্তে। যবে থেকে বড় হই তবে থেকেই যুদ্ধ। প্রথমে পড়াশোনা পাশ করলাম, তখন তো মা বাবা ছত্রছায়া, তারপরে হচ্ছে বিয়ে থা হলো, সেখানে জীবনে টিকে থাকার লড়াই, সব কিছুতেই যুদ্ধ। সন্তান হবে, তাকে বড় করার লড়াই, কেউ পাশে থাকে কেউ পাশে থাকে না। তারপর তো আদার্স প্রচুর পলিটিক্স তো আছেই। কিছু পলিটিশিয়ান, মানে কিছু পলিটিক্সের মানে তুমি বুঝতেই পারবে না, এত সাইলেন্স থাকে, অথচ পেছন থেকে এমন খোঁচা জিনিসপত্র চালায়, এই জন্য তাদের পজিশনটাও সেই অনুযায়ী থাকে। এইটা আমি ভীষণ মানে, নিয়তি বলে একটা জিনিস থাকে না, যে যেই পজিশনে আছে বুঝতে হবে সে তার কর্মের জন্যই সেই পজিশনে আছে। সে সামনে কিছু বলছে না, কিন্তু পিছন থেকে ঠিক কাজটা করে দেয়। তো কিচ্ছু লাভ নেই। আমি যদি ভেতর থেকে পরিষ্কার থাকি, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। একমাত্র ওপরে বসে একজন মানে অদৃশ্য দুটো চোখ সারাক্ষণ তাকিয়ে আছে। তুমি কি ভাবছো মনে, বিশাল এফেক্ট ফেলে। আমি বাস্তবে কি করছি, কতটুকু করছি, তার থেকেও বড় জিনিস হচ্ছে আমি ভেতরে কি চিন্তা করছি কারোর প্রতি, আমি ভেতর থেকে কি ভাবছি কারোর প্রতি। এর ভালো হবে না, এই যে ভেতর থেকে এই যে বলছি না, সেই এফেক্টটা আমার কাছেই আসবে।
কারোর কোনো ক্ষতি হবে না, কারণ সে যদি ভালো কর্ম করে থাকে তাকে ভালো ফলটা সে পাবেই, তাকে ভগবান দেবে, আমরা কেউ নই। আর কখনো কাউকে বিপদে ফেলবো, সে বিপদে থাক, আমি ভালো থাকবো, আমার কর্তৃত্বে চলবে, হয় না, এগুলো করলে হয় না কোনো কিছু। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ফেজ থাকে, বিশেষ করে মেয়েদের, কারণ তারা এক জায়গা থেকে আসে আর এক জায়গায়, এসে তাদের অনেক কিছু, অনেক কথা, অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু। যে জিতে যায় মুখ মানে যে পরিপ্রেক্ষিতে কথা দিতে, উত্তর দিতে জানে তার পক্ষে সম্ভব। তো সবসময় মুখ না, কিছু কিছু নিজেকে কাজ করে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হয়, সবসময় মুখ চালাবারও প্রয়োজন হয় না। নিজের পার্সোনালিটি সেটাকে গ্রো করতে সময় দিতে হয়, মানসিকভাবে প্রচুর শক্তি অর্জন করতে হয়। তাই ওইটা ভিডিওটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল, আর নিজের অনেক অনেক কিছু মনে পড়ছিল। কে কে বাবা কেচে গেছে, দেখেছ কি মা, কি এনেছো? বলো তো এনেছো? বাবা আসবে তো, বাবাকে আটকে দিচ্ছ কেন? না, ও একা খাবে না। জামা প্যান্ট খুলো, হাতটা ধো। তো এই দুজনের জন্য আমি সুস্থ হয়েছি। সত্যি কথা বলতে কি, আমি একটা সময় যে কি গেছে সেটা শুধু সব থেকে বেশি কষ্ট ভোগ করেছে আমার ছেলে, তারপর হচ্ছে আশিস। যখন খুব মানসিকভাবে আমি বিধ্বস্ত থাকতাম, ছেলে কষ্ট ভোগ করেছে মানে কি, ওর মা কষ্টে আছে সেটা দেখে ওর হতো, কিন্তু ভোগান্তি যা ভুগেছে তো হাজব্যান্ডই ভুগেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে নিজেকে অনেক মেন্টালি স্ট্রং বানিয়েছি, তাই ওটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছিল। আর কিছু কিছু মানে বলছে না মাথা আর নিতে পারছে না, যখন সত্যি মাথা সব ক্ষেত্রে আর নিতে পারে না, মাথা নেওয়ার সবার একটা ক্যাপাসিটি থাকে, সে শান্তি খোঁজে, আনন্দ খোঁজে, যখন সেটা পায় না তখন মনে হয়, তবু ওইসব করবার জন্য তো আমার মনে হয় প্রচণ্ড শক্তির দরকার। যাই হোক, আমি আর কিচ্ছু ইয়ে করবো না, আমি খালি এইটুকুই বলতে চাই, ভগবান ওকে শান্তি দিক। আমি শুধু এইটুকুই, আমার বলছি না, আমার চোখ থেকে জল চলে আসে, যে যে এত কষ্ট পেয়ে চলে গেল, তো ও যেন শান্তি পায়। এবার আমি শুধু এইটুকুই চাই। পরপারে কি আছে আমরা কেউ জানি না, আমরা জাস্ট একটা পড়ে বা জেনে ধর্ম, কিন্তু পরপারে কি আছে সেটা আমরা কেউ জানি না। তো এটাই বলবো, যেন সে শান্তি পায়, একটু হলেও যেন শান্তি পায়। আজকে খুব একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে মন মেজাজ ভালো না থাকলে না, তখন মনে হয় আগে ভেতরের কষ্টটা শেয়ার করি, তারপরে আমি আমার যে রুটিন থাকে বা যেটা থাকে সেটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই। টাটা, বাই বাই, সায়নারা।